বর্ষার শেষ, চারদিক যেন কেমন এক গুমোট বিষণ্ণতায় ভরা। আমাদের বালিগঞ্জের ফ্ল্যাটের বারান্দা দিয়ে তখনও টুপটাপ করে জল পড়ছে। আমি চা হাতে বসেছিলাম। হঠাৎ মনে হলো আজ একটু বেশি নীরব চারপাশটা। বৌদিদা তখন নিজের বইয়ের তাক গোছাচ্ছেন। এমন সময় পোস্টম্যানের মতো ঠক ঠক করে শব্দ করে ঘরে ঢুকলাম। হাতে একটা চিঠি, অদ্ভুত সেই চিঠি, সাদা মাটা খামে লেখা, শ্রীযুক্ত বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়ের জন্য ব্যক্তিগতভাবে। আমি পড়ে শোনাতে শুরু করলাম। আমার ভাই অমল দে একজন স্কুল শিক্ষক, হঠাৎ নিখোঁজ হয়ে যান। কয়েকদিন পর তার মৃতদেহ পাওয়া যায় আমাদের শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত খালের পাড়ে। শরীরে ক্ষতচিহ্ন, মুখ বিকৃত, যেন কেউ ইচ্ছে করেই চেহারাটা নষ্ট করেছে যাতে চেনা না যায়। আমি বিশ্বাস করি এটা দুর্ঘটনা নয়, খুন। অনেক খোঁজাখুঁজির পর আপনার নাম পেলাম। যদি আপনি তদন্তে সাহায্য করেন আমি চিরকৃতজ্ঞ থাকব। বদিদা তখন কিছু বললেন না, শুধু চিঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করলেন। জানলার বাইরে মেঘ গর্জে উঠছিল। আমি বুঝে গিয়েছিলাম হে বড় একটা অদ্ভুত কেসের টান শুরু হচ্ছে। কিন্তু সেবার বুঝিনি এই তদন্ত আমাদের এমন এক সত্যির মুখোমুখি করবে যা শুধু খুন নয়, একটা পরিবারের ভিতরকার ভাঙনের ইতিহাস হয়ে থাকবে। নামটা ছিল অন্তর্ঘাত, ভিতর থেকে ছিঁড়ে ফেলা সম্পর্কের গল্প। সকালে বধিদা খুব তাড়াতাড়ি উঠে পড়লেন। আমি তখনও চোখ কচলাচ্ছি, হাতে ব্রাশ, মুখে ফেনা। ততক্ষণে উনি ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছেন। বললাম, হে এত সকাল সকাল কোথাও বেরোবে নাকি? ওর গম্ভীর গলা, আজই যেতে হবে পেয়াল। চিঠিটা খেয়াল করে পড়িসনি দেখছি। ঘটনাটা 2 দিন পুরনো, দেরি করলে বহু প্রমাণ মুছে যাবে। আমার তখন পুরো ঘুম উড়ে গেল। চঞ্চুকে ফোন করে বললাম, কেস আছে, বড্ড গম্ভীর কেস, এখনই বেরোচ্ছি, তুই রেডি থাক। সেই দুপুরবেলা আমরা 3 জন পৌঁছালাম এক প্রত্যন্ত গ্রামের পাশের পুরনো পরিত্যক্ত খাল পাড়ে। জায়গাটা না যেন ঝিম মেরে পড়ে আছে। চারদিকে কচুরিপানার মতো অচেনা মানুষজন, কিন্তু সবার চোখে কৌতূহল, হে এরা কারা? একটা পুলিশ পোস্ট ছিল আশেপাশে। আমাদের পরিচয় দিয়ে কথা বললাম দায়িত্বরত কনস্টেবলের সঙ্গে। উনি বললেন, এই পাশটায় খুব একটা লোক চলাচল করে না। ওই স্কুল মাস্টারের লাশটা হঠাৎ এখানে আবিষ্কার হয়। বদিদা চুপচাপ চারপাশে তাকাচ্ছিলেন। তারপর হঠাৎ বললেন, এই গাছগুলো গতকাল রাতে কেউ পার দিয়েছে, দেখছো পিয়াল? এখানটা মাটির উপর চাপের দাগ। আমি ভালো করে তাকিয়ে দেখলাম, সত্যি তো, বেশ কয়েকটা পায়ের ছাপ, যেন কেউ খুব জোরে টানাটানি করেছে। একটু সামনে গিয়ে বদিদা হাঁটু কেড়ে বসে পড়লেন। একটা খালি ইনহেলার কুড়িয়ে নিলেন। কৌতূহলে বললাম, ওটা কি? বদিদা চোখ কুচকে বললেন, শুধু একটা ইনহেলার নয়, এইটা একটা অসতর্ক অপরাধীর চিহ্ন, ঠিকমতো সংরক্ষণ করে রাখতে হবে। এরপর পুলিশ রিপোর্ট আর ফরেন্সিক ডিটেলস নেওয়া হলো। জানতে পারলাম লাশটা আসলে এখানে খুন হয়নি, অন্য কোথাও হত্যা করে এখানে এনে ফেলা হয়েছে। তখনই চঞ্চু বলে উঠল, হ্যাঁ মানে এই খুনির কাছাকাছি কেউ খালের মতো জায়গায় দেহ লোপাটের জন্য বেছে নিয়েছে। বদিদা বললেন, ঠিক তাই, এবং এটাই প্রমাণ করে খুনি অচেনা কেউ নয়, বরং খুব ভালো চেনা কেউ। ফেরার সময় বদিদা শুধু বললেন, এই খালপাড় নাকি একটা মৃত্যুর ছবি, কিন্তু প্রশ্ন হলো
ছবি এঁকেছে কে? পরদিন আমরা পৌঁছালাম অমলদের স্কুলে, একটা পুরনো একতলা সরকারি বিদ্যালয়। গ্রাম্য শান্তিতে ঘেরা, মাঠ জোড়া কাশ ফুলে দুলছে বাতাস, কিন্তু বাতাসে যেন একটা অদৃশ্য ভাব, ঠিক যেন শোকের চাদর। প্রধান শিক্ষক ছিলেন খুবই মার্জিত ধরনের এক বৃদ্ধ, অরুণেশবাবু। আমাদের দেখে বললেন, আপনারা কি গোয়েন্দা বোধিসত্ত্ব? শুনেছি অমলবাবুর ভাই আপনাদের ডেকেছেন, ওর জন্য তো মন কাঁদে এখনো। বদিদা মাথা নুয়ে বললেন, আমরা যদি কিছু জানতে পারি হয়তো সত্যিটা সামনে আনতে পারবো। অমলবাবু কেমন মানুষ ছিলেন? অরুণেশবাবু একটু চুপ করে রইলেন, তারপর বললেন, দেখুন, অমলবাবু খুব ভালো শিক্ষক ছিলেন, নিয়মিত, বিনয়ী, ছাত্রদের খুব ভালোবাসত। কিন্তু গত কয়েক মাস ধরে বদলে গিয়েছিল যেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মানে কি ধরনের বদল? উনি বললেন, ক্লাসে ঠিকঠাক মন বসাতে পারতো না, মাঝে মাঝে গম্ভীর হয়ে থাকতো, আর সবচেয়ে অদ্ভুত, মাঝে মধ্যে হঠাৎ স্কুল ছেড়ে চলে যেত, কাউকে কিছু না বলেই। আমরা কথা বললাম আরও কয়েকজন সহকর্মীর সঙ্গে। কেউ কেউ বলল, অমলবাবুর চোখে যেন একটা স্থায়ী আতঙ্ক ছিল। কেউ আবার বলল, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ওর একটু ঠান্ডা হয়ে গেছিল। বদিদা চুপ করে থাকলেন। আমরা তারপর গেলাম মৃত শিক্ষকের বাড়ি, একতলা বাড়ি, একটু দূরে একটা মফস্বলী পাড়ায়। দরজা খুললেন অমলবাবুর স্ত্রী মীনাক্ষী দে, মুখে ক্লান্তি আর কান্নার চিহ্ন। আমাদের দেখে হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠলেন। ও মানুষটা আমার শখ ছিল, আমি বুঝিনি কেন হঠাৎ। বুধিদা বললেন, আমরা শুধু ওর শেষ কটা দিনের কথাই জানতে চাই মীনাক্ষী দেবী। ওর ব্যবহার, মানসিক অবস্থা কেমন ছিল? উনি চোখ মুছে বললেন, উনি অনেক রাত অবধি একা বসে থাকতেন, আমার সঙ্গে কথা বলতেন না। আমি যত জিজ্ঞেস করতাম উনি বলতেন, তুমি বুঝবে না। আমি জিজ্ঞেস করলাম, সেই রাতে যেদিন উনি নিখোঁজ হলেন কি ঘটেছিল? মীনাক্ষী দেবী উত্তর দিল, রাত 10টা নাগাদ উনি বেরোতে চেয়েছিলেন, কিন্তু আমি বাধা দিই। ও কিছু না বলে চুপ করে বসে থাকেন। তারপর কখন বেরিয়েছেন আমি বুঝতেই পারিনি। চঞ্চু পাশ থেকে খুব আস্তে বলল, কারোর জন্য অপেক্ষা করছিলেন না তো? বদিতা চোখ নামিয়ে বললেন, মানুষ যখন ভেতরে ভাঙতে থাকে তখন বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু কেউ না কেউ তো সেই ভাঙনের সূত্র, সেটা খুঁজে বের করতেই হবে। অমলদের বাড়ি থেকে ফিরে আমরা থানা ঘুরে একটা সংক্ষিপ্ত রিপোর্ট সংগ্রহ করলাম। খুনটা যেহেতু খালের পাড়ে হয়েছে আর পরিবার সরাসরি সন্দেহ করছে, তাই মামলা হয়েছে অপরাধের ষড়যন্ত্র ধারা মেনেই। সেদিন সন্ধ্যাবেলা আমরা ফের অমলবাবুর বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিলাম। পাড়ার এক আধজন বলছিলেন অমলবাবু খুব শান্ত মানুষ ছিলেন, কিন্তু শেষ দিকে কিছু যেন গুমড়ে রাখছিলেন। মীনাক্ষী দেবীর সঙ্গে আবার ছোট্ট করে দেখা হলো। এবারও তিনি চোখে জল নিয়ে বললেন, উনি অফিস থেকে ফিরেই চুপচাপ থাকতেন, কোনো কিছু বলতেন না। আমি জিজ্ঞেস করলেই বলতেন সব ঠিক আছে। ওনার উপর কিছু চাপ ছিল, বুঝিনি তো। আমরা বেরিয়ে আসার পর বদিদা হঠাৎ চঞ্চুকে বলল, চঞ্চু, আজ রাতটা ওই উল্টো দিকের দোতলার ছাদে কাটাতে পারবি? চঞ্চু কপালে ভাঁজ ফেলে বলল, মানে নজর রাখতে? বদিদা বললেন, হ্যাঁ, মীনাক্ষী দেবীর কথাবার্তায় যতটা দুঃখের ছায়া দেখেছি, চোখে মুখে কিন্তু কেমন যেন একটা চাপা উত্তেজনা, সেটা কোথা থেকে আসছে বুঝতে হবে। চঞ্চু রাজি হয়ে গেল। আমি আর বদিদা ফিরে এলাম হোটেলে।
পরদিন সকালে চঞ্চু ফিরেই জানালো, হ্যাঁ, রাত 1টা নাগাদ একটা লোক ওদের বাড়িতে ঢুকলো, গেট খুলে রেখেছিল আর ভিতরে আলো জ্বলছিল। আধ ঘন্টা পর বেরোলো। মুখ ভালো করে দেখতে পারিনি, কিন্তু গলার আওয়াজ শুনে অনুমান বয়স 40-এর কোঠা। বধিদা একটু চুপ থেকে বললেন, এটা শুরু, এখন দরকার গায়ে মাখার। আমি এই পাড়াতে একটা ঘর ভাড়া নিচ্ছি। পরিচয় হবে সোমেন ব্যানার্জি। চাকরি সূত্রে শহরে বদলি হয়েছি। এরপর থেকে ব্যাপারটা কাজ থেকে বুঝে নিতে হবে। আমি বললাম, আপনি একা থাকবেন? বধিদা হাসলেন, না, এবার আমি নিজে নায়ক হব, আর তুই আর চঞ্চু সহকারী। ছায়া হয়ে থেকেও আলো খুঁজে আনতে হবে। চল। সোমেন ব্যানার্জি? হ্যাঁ, আমাদের বোধিসত্ত্ব চট্টোপাধ্যায় এখন এই নতুন নামেই পরিচিত। আমি আর চঞ্চু একটু অবাকই হয়েছিলাম, তবে বধিদার পুরনো কীর্তিকলাপ মনে পড়ে গেল। ছদ্মবেশে থাকতে ওর ভালোই লাগে। বাড়িটার পাশেই একটা ছোট দোতলা। দোতলার দক্ষিণ ঘরটা ভাড়া নেওয়া হলো। মালিক বৃদ্ধ, কথা কম বলেন। বধিদা নিজে গিয়ে নাম লেখালো আর পরিচয় দিল সরকারি অফিসার হিসাবে। সদ্য বদলি হয়ে এসেছেন। দিন 3 ওখানেই থেকে গেল বধিদা। আমি আর চঞ্চু দুজনে দূর থেকে নজর রাখছিলাম। এক সন্ধ্যায় আমি চুপি চুপি গিয়ে খবর নিলাম। বধিদা বলল, এই 3 দিনে মীনাক্ষী দেবীর হাব ভাব আমার চোখে পড়েছে। দিনে যেটুকু নর্মাল থাকার চেষ্টা, রাতে ঠিক আলাদা রূপ। পরপর 2 দিন একটা নির্দিষ্ট সময়ে তিনি ফোনে চাপা গলায় কথা বলেন। বেশ কিছুক্ষণ কথা হয়। আমি শব্দ শুনতে পাই না, তবে গলার ওঠানামা বুঝি। আর গতকাল রাতে সেই একই লোক আবার এসেছে। আমি বললাম, আপনি ওকে দেখতে পেরেছেন? বধিদা মাথা নাড়ল। না, জানলার পর্দাটা না, তবে একটা জিনিস লক্ষ্য করেছি, লোকটা এসেই জুতো খুলে রাখে। কাল সেটা দরজায় কাছে পড়েছিল, একটা দামি কোম্পানি স্নিকার্স। আর ঘরে ঢুকে সঙ্গে সঙ্গে আলো নিভিয়ে দেয় ওরা। চঞ্চু বলল, মানে পরিষ্কার প্রেমের সম্পর্ক? বধিদা ধীর গলায় বলল, হ্যাঁ, কিন্তু প্রেম আর খুন মাঝখানে অনেক ফারাক আছে। খুনটা কিভাবে, কেন আর কখন, এই 3টে প্রশ্নের উত্তর না পেলে হাঁক বাড়িয়ে কিছু বলা যাবে না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এবার? তুই একটা কাজ কর, মীনাক্ষীর ব্যাকগ্রাউন্ড খোঁজ, বিশেষ করে বিয়ের আগে ওর কোনো প্রেম ছিল কিনা। আর চঞ্চু, তুই ও পাড়ার যে মেডিকেল দোকানটা আছে সেটা একটু খোঁজ নিস। ওখানে মাঝে মাঝে যে লোকটা আসে তার নাম আর ওষুধপত্র কেনার হিসাব দেখতে পারিস কিনা। বিশেষ করে ইনহেলার জাতীয় কিছু কিনেছে কিনা খেয়াল রাখবি। আমাদের দুজনের হাতে এবার নতুন মিশন। আর বধিদা জানলার ধারে বসে সিগারেট টানছিলেন। মুখে এক অদ্ভুত রকমের নির্লিপ্ত হাসি। জানতাম এই চুপচাপ থাকা মানেই কোনো না কোনো জায়গায় পেরেক ঠুকছে ঠিকই। তদন্ত যত এগোচ্ছে বধিদার মুখ তত গম্ভীর হচ্ছে। আমি আর চঞ্চু ঠিক যেমন যেমন দায়িত্ব পেয়েছিলাম আলাদা আলাদাভাবে সেটা খতিয়ে দেখছিলাম। আমি খোঁজ পেলাম, মীনাক্ষী দে কলেজে পড়ার সময় এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সঙ্গে সম্পর্কে ছিলেন। ছেলেটার নাম সঞ্জয় ঘোষাল, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর তাদের যোগাযোগ বন্ধ হয়। চঞ্চুও খবর নিয়ে জানালো, পাড়ার মেডিকেল শপ থেকে একটা লোক প্রায়ই ইনহেলার কেনে, নাম সঞ্জয় ঘোষাল। গায়ে হালকা করে ব্র্যান্ডেড পারফিউম থাকে, গাড়ি করে আসে, মাঝে মাঝে মীনাক্ষীদের বাড়িতেও ঢুকতে দেখা যায়। সব টুকরো ধাঁধা এবার একসাথে বসছে। কিন্তু এরপর হঠাৎ এমন এক তথ্য এলো যা সত্যি আমাদের সবাইকে চমকে দিল। অমল দে মারা যাওয়ার আগের দিন রাতে মোট 7 বার ফোন করেছিলেন মীনাক্ষীর নম্বরে।
প্রত্যেকবারই কেটে দেওয়া হয়েছিল। কল রেকর্ডস বদিদা আগেই সংগ্রহ করেছিলেন, কিন্তু এমন পরিমাণে বারবার ফোন করাটা অস্বাভাবিক। আরও চমকপ্রদ ব্যাপার হলো, সেই রাতের শেষ ফোনের পর অমলবাবুর মোবাইল লোকেশন পাওয়া যায় বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরের একটি হাইওয়ে সংলগ্ন জায়গায়। এরপর মোবাইল সুইচ অফ। বদিদা বলল, আমার আন্দাজ বলছে কেউ ওকে ফুসলে সে নির্জন জায়গায় ডেকে পাঠিয়েছিল। হয়তো বোঝাতে চেয়েছিল কোনো বড় কথা বলবে, ভুল বোঝাবুঝি মেটাবে, কিন্তু সেই কথাবার্তা আর শেষ হয়নি, বরং সেখানেই ঘটেছে খুন। চঞ্চু উত্তেজিত গলায় বলল, মানে এই সঞ্জয়? বদিদা হাত তুলে থামালো। অপেক্ষা করো, সন্দেহের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে গোয়েন্দাগিরি হয় না। প্রমাণ চাই, আর সেটা আমি খুব শীঘ্রই বের করে ফেলব। আমি জানতাম যখন বদিদার কণ্ঠ এমন ঠান্ডা আর নিশ্চিন্ত হয়, তখন ওর মাথার ভিতর ঝড় বয়ে যাচ্ছে। ঠিক সেদিন রাতে বদিদা চঞ্চুকে নিয়ে কোথায় যেন বেরিয়ে গেল, আমি জানতাম না কোথায়। পরদিন সকালে যখন আবার দেখা হলো, বদিদার চোখে সেই পুরনো তৃপ্তির ছায়া। ও শুধু বলল, চলো এবার সঞ্জয়ের সঙ্গে একটু গল্প করা যাক। তার মানে খেলা জমে উঠেছে, আর পরের ধাক্কাটা এবার অনেক বড় হতে চলেছে। বদিদা ঠিক যেমন বলেছিল, সঞ্জয়ের সঙ্গে গল্পটা এবার একটু ভিন্নভাবেই হলো। সন্ধ্যা গড়িয়ে রাত, আমরা আগে থেকে ঠিক করা ফ্ল্যাটের ছাদে অপেক্ষা করছি। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ নিচে গাড়ির হেডলাইট। একটা সাদা গাড়ি এসে থামল। নামলো সঞ্জয়। চঞ্চু নিচে গিয়ে এক চায়ের দোকানে বসিয়ে রাখলো ওকে, আর বদিদা ধীরে ধীরে ওর সামনে এসে বসল। মুখে হালকা হাসি, কিন্তু চোখে কাচের মতো ধার। আপনি ইনহেলার রাখার তো মিস্টার সঞ্জয়? সঞ্জয় খানিক চমকে উঠল, তারপর হেসে বলল, অ্যাজমার প্রবলেম আছে তো। বদিদা পকেট থেকে একটা ইনহেলার বার করলো। এটা কি আপনার? সঞ্জয় এক ঝলক দেখেই মুখ সরিয়ে নিল। দেখুন, আমি কিছু বুঝতে পারছি না। বদিদা এবার গম্ভীর স্বরে বলল, এই ইনহেলারটা আমরা পেয়েছি অমলদের মৃতদের পাশের ঝোপ থেকে। আমরা জানি সেটা দুর্ঘটনা ছিল না, খুন, এবং আপনি সেখানে ছিলেন। সঞ্জয় এবার পুরোপুরি ঘেমে উঠেছে। ওর ঠোঁট কাঁপছে, কথাই বেরোচ্ছে না। আমি, চঞ্চু, আমরা একপাশে চুপ করে আছি। বদিদা আরও এক ধাক্কা দিল। সেদিন রাত 10:30টায় আপনি ওকে ফোন করেছিলেন। লোকেশন প্রমাণ করে আপনি ছিলেন সেই হাইওয়ে পয়েন্টে। বলুন সঞ্জয়, কি হয়েছিল সেদিন? কিছুক্ষণের নীরবতা, তারপর যেন ভিতরের বাঁধ ভেঙে গেল। সঞ্জয় মাথা নিচু করে বলল, আমি খুন করিনি। ওকে শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। অমলদা বুঝে ফেলেছিলেন যে আমি আর মীনাক্ষী আবার যোগাযোগ করছি। উনি ফোনে খুব রাগারাগি করছিলেন, তাই আমি বলেছিলাম দেখা করে ব্যাপারটা মিটিয়ে নেব। কিন্তু সেখানে দেখা হতেই ধস্তাধস্তি শুরু হয়। উনি আমাকে ধাক্কা মারলেন, আমি ব্যালেন্স হারিয়ে ধাক্কা দিলাম। উনি পড়ে গেলেন রাস্তার পাশে ডাম করে রাখা পাথরের উপরে। মাথাটা থেতলে যায়। আমি ভয় পেয়ে গেলাম। ফোন করলাম মীনাক্ষীকে। ও বলল লাশ সরিয়ে ফেলতে। তারপর ওকে টেনে নিয়ে গিয়ে ফেলে দিই দূরের খালের ধারে। বদিদা গভীর চোখে তাকিয়ে বলল, তোমরা হয়তো ভাবছিলে এটা কেউ জানতে পারবে না, কিন্তু তোমাদের পাপ পিছনের ছায়া ফেলে যায়। সেই রাতেই পুলিশে খবর দেওয়া হলো। মীনাক্ষী ও সঞ্জয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302 ও 201 ধারায় মামলা রুজু করা হয়।
অমলদের বড় ভাই শান্তভাবে বলেছিলেন, ও আমার ভাই ছিল, আমি শুধু চাই ওর আত্মা যেন শান্তি পায়। বধিদা চোখ নামিয়ে বলেছিল, সত্যি কোনোদিন চাপা থাকে না, কোনো না কোনো ভাবে তা উঠে আসে। বাইরে তখন এক টানা বৃষ্টি, আর আমরা তিনজন ধীরে ধীরে বেরিয়ে এলাম আরো এক অন্ধকার কাটিয়ে। কখনো কখনো একটা খুন কেবল একটা মানুষের মৃত্যু নয়, সেটা হয়ে ওঠে এক একটা সম্পর্ক, বিশ্বাস আর নৈতিকতার মৃত্যু। অমলদে নিঃসন্দেহে খুব সাধারণ একজন মানুষ ছিলেন, স্কুল শিক্ষক, পরিবারের অভিভাবক, নিজের কাজ নিয়ে যিনি নিবিষ্ট ছিলেন। কিন্তু তার জীবনে যে ফাটল ধরেছিল সেটা চুপি চুপি ভিতর থেকে তাকে গিলে ফেলছিল, এবং একদিন সেটা চিরতরে থেমে গেল। আমরা যখন ফিরে আসছিলাম তখন চঞ্চু বলল, এত হিংসা, এত প্রতারণা, মানুষ কেমন করে এমন করে দাদা? আমি জানতাম বুধিদা এই প্রশ্নের উত্তর দেবে না। ও বরাবরই জানে সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। তবে ওর মুখে তখন একটা অভিজ্ঞ, দৃঢ় ও বিষাদগ্রস্ত চুপচাপ অভিব্যক্তি ছিল। জানলা দিয়ে বৃষ্টি পড়ছিল ছায়ার মতো। বাইরে অন্ধকার হলেও আমাদের মনের ভিতরে একটা আলো ঠিকই জ্বলছিল। সত্যি কথাটা শেষমেশ জিতে গেছে।